প্রিয় শিক্ষার্থীরা, নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের পরীক্ষার্থী এবং যারা দ্বিতীয় বর্ষে উঠবে তাদের সকলের জন্য রইল শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পরিবারের সবাই ভালো আছে। আমি আজকে যে ক্লাসটি নেব কবিতার উপরে, সেটি পরীক্ষার্থীদের যেমন কাজে লাগবে তেমনিভাবে যারা প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠবে তাদেরও কাজে লাগবে। যদিও ইতোমধ্যেই আমরা পরীক্ষার্থী এবং প্রথম বর্ষের সমস্ত সিলেবাসই শেষ করে দিয়েছি, আমি আজকে যখন পড়াবো নিশ্চয়ই তোমাদের সব কিছু মনে পড়বে এবং তোমাদের এক ধরনের রিভাইজ হয়ে যাবে। আজকে কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান। ঐকতান পড়ানোর আগে আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু বলে নিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7 মে জোড়াসাঁকোর সে বিখ্যাত ঠাকুর পরিবার সেখানে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মহের্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার দাদা তৎকালীন সময়ের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 সালে, অর্থাৎ তার বয়স যখন 80 বছর। রবীন্দ্রনাথ ঠাকুর তার কর্মজীবনে অসংখ্য বই লিখেছেন, কবিতা, উপন্যাস, নাটক, ভ্রমণ কাহিনী, এমনকি তিনি একজন চিত্রশিল্পীও ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ যেগুলো আছে তার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, বলাকা, অসংখ্য। তিনি 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার সাহিত্যের জন্য নোবেল প্রাইজ অর্জন করেন। তার উপন্যাসের মধ্যে আছে শেষের কবিতা, গোড়া, যোগাযোগ, ঘরে বাইরে প্রভৃতি। তার প্রচুর পরিমাণে ছোট গল্প আছে, গল্পগুচ্ছ আকারে রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর তার ছদ্মনাম ছিল ভানুসিংহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর, এই ছদ্মনামেও তিনি কিছু বই লিখেছেন। তার বয়স যখন ছিল মাত্র 14 বছর তখন তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর যদিও প্রাতিষ্ঠানিক শিক্ষায় তিনি শিক্ষিত ছিলেন না, কিন্তু ছিলেন স্বশিক্ষায় শিক্ষিত। সাহিত্যের এমন কোনো শাখা নেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেন নাই। তিনি যে শাখাতে হাত দিয়েছেন সেখানেই প্রচণ্ড রকমের সফল হয়েছেন এবং বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করে গিয়েছেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা ঐকতান কবিতা। ঐকতান শব্দের অর্থ হচ্ছে যে পৃথিবীর যত সুন্দর সুর আছে, তান আছে সুর, সেই সুরের একতা, সেই সুরের সমষ্টি, সেটি হচ্ছে ঐকতান, অর্থাৎ সুন্দর সুরের সমষ্টি ঐকতান। রবীন্দ্রনাথ ঠাকুর তার বিচিত্র কর্মমুখর
সাহিত্য জীবনের বিশাল ভাণ্ডার তিনি রচনা করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ সারা জীবন তার সাহিত্য সাধনার পরেও অতৃপ্ত। তিনি মনে করছেন যে তিনি যা রচনা করেছেন তা জনমানুষের কাছাকাছি যায়নি। সেই জন্য তার ঠিক মৃত্যুর আগের সময়ের রচনা এই ঐকতান কবিতায় তিনি সেই অতৃপ্তির কথা বলেছেন, তার ভিতরের যন্ত্রণার কথা বলেছেন, তার বুকের ভিতরের বেদনার কথা বলেছেন। প্রত্যেকটা মানুষেরই তার জীবনের মূল্যায়ন হয় একটা পর্যায়ে, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি মানুষ অতৃপ্ত থাকে তার জীবনে। হয়তো সে ভাবে আমি যা পেলাম হয়তো তা চাইনি, অথবা যা পাইনি হয়তো তাই আমি চেয়েছিলাম। এই যে চাওয়া এবং না পাওয়া, এই বেদনার অতৃপ্তি থেকে রবীন্দ্রনাথ ঐকতান কবিতাটি রচনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে আমি হয়তো জীবনের বিচিত্র অলিগলি অতিক্রম করে অভিজ্ঞতা অর্জন করেছি। আমি বিশ্বব্যাপী যেখানে যা অভিজ্ঞতা জ্ঞান বই পুস্তকের মাধ্যমে পেয়েছি, আমি তা আহরণ করেছি এবং আমি আমার সাহিত্যকর্মে সেটি কাজে লাগিয়েছি। কিন্তু তারপরেও সেই যে কবিতার প্রথম লাইন, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, এই পৃথিবীর কত অংশ একটি মানুষ জানতে পারে, এটা অসম্ভব। রবীন্দ্রনাথ তার শেষ বয়সে বুঝতে পেরেছেন যে আমি হয়তো অনেক কিছু লিখেছি, নাটক, গল্প, কবিতা, উপন্যাস, ভ্রমণ কাহিনী, সব কিছুই লিখেছি, সাহিত্যের শাখায় যত কিছু, গান লিখেছি, কিন্তু তারপরেও কি আমি পৃথিবীর সমস্ত কিছু লিখতে পেরেছি? সমস্ত অনুভব, অনুভূতি, আবেগ, ইচ্ছা, মানুষের স্বপ্ন, সমস্যা, বেগ, আবেগ, সব কিছুকে আমি লিখতে পেরেছি? এই যে আত্মজিজ্ঞাসা, এই আত্মজিজ্ঞাসা প্রত্যেকটি মানুষেরই জীবনের একটি অতৃপ্তির কারণ। মানুষ একটা পর্যায়ে ঠিকই বুঝতে পারে যে আসলে সব কিছু পাওয়া এ ধরনীতে সম্ভব নয়। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই স্বীকার করেছেন যে আমার কাব্য, আমার নাটক, আমার উপন্যাস, আমার গান, আমার ছোট গল্প, আমার জগৎ, আমি যাদের জন্য লিখেছি হয়তোবা পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছায় নাই। তিনি আফসোস করেছেন তার ভিতরের যে হাহাকার, সেটি হচ্ছে তিনি খুব সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারেননি। তিনি জেলেদের কাছে পৌঁছতে পারেন নাই, তিনি তাঁতিদের কাছে পৌঁছাতে পারেন নাই, তিনি কৃষকের কাছে পৌঁছাতে পারেন নাই। তার অতৃপ্তি, তার অপূর্ণতা, যে আমার কাব্যের সুর সেই সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছায় নাই, তাদের কাছে ঐকতানের সৃষ্টি হয় নাই। রবীন্দ্রনাথের ভাবনা হয়তো তিনি একটি নির্দিষ্ট শ্রেণী, আর্য শ্রেণী, যে শ্রেণীর তিনি প্রতিনিধিত্ব করেছেন একটি হাই সোসাইটির, তাদের কাছে হয়তো তার কাব্য সাধনা, কাব্যের সুর, সাহিত্যের সুর, তার মনোজগৎ তাদের কাছে পৌঁছে দিতে পেরেছেন। কিন্তু সেই সাধারণ মানুষের কাছে, যারা শ্রমজীবী মানুষ, এই পৃথিবীকে সভ্যতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সভ্যতার চাকা তারা সচল করছে, সেই সমস্ত মানুষের জয়গান কি রবীন্দ্রনাথ ঠাকুর করতে পেরেছেন? এই যে আত্মজিজ্ঞাসা, এই যে তার নিজেকে নিজে প্রশ্ন, এটি হচ্ছে ঐকতান, জীবনের টান, সুরের টান। তবে তার ভেতরে যত হাহাকারি থাক, শেষ পর্যন্ত তিনি একটি আশাবাদ ব্যক্ত করেছেন এই কবিতার মাধ্যমে।
যে আসবে, এমন একজন কবি আসবে, এমন একজন সাহিত্যিক আসবে যে কিনা সেই শেকড়ের সন্ধানে কাজ করে যাবে। সেই শ্রমজীবী ঘামে ভেজা মানুষের কথা তার সাহিত্যে তুলে আনবে। সে তার সাহিত্যে তুলে আনবে জেলেদের কথা, সে তার সাহিত্যে তুলে আনবে তাঁতিদের কথা, যেখানে রবীন্দ্রনাথ আদৌ পৌঁছতে পারেন নাই। তার ভাবনায় যেটি কাজ করেছে যে আমি রবীন্দ্রনাথ যেখানে যেতে পারে নাই, সেই আগামী দিনের একজন কবি আসবে যে কিনা আমার সে অপূর্ণতার জায়গাগুলো ভরে দেবে। তার সাহিত্যে ঐক্যতানের সুর জাগবে, ঘরে ঘরে পৌঁছে যাবে তার সাহিত্য, প্রত্যেকটা মানুষ তাকে আপন করে নেবে। যে জায়গাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যর্থ হয়েছেন, যে জায়গাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের আফসোস, তার অতৃপ্ত অপূর্ণতা তার সারা জীবনে কাজ করেছে, সেই রবীন্দ্রনাথ অনাগত কালের সেই কবির জন্য অপেক্ষা করছেন, সেই লেখকের জন্য, সেই সাহিত্যিকের জন্য যে কিনা সমস্ত শ্রেণীর মানুষকে একটি সুতায় গেঁথে তিনি তার সাহিত্য রচনা করবেন। প্রিয় শিক্ষার্থীরা, ঐক্যতান কবিতার মূল বক্তব্যটা আশা করি বুঝতে পেরেছ। এখানে কবিতার যে ভিতরের অনুভূতি, সেই অনুভূতির আলোকেই কবিতার নামকরণ করা হয়েছে ঐক্যতান। নামটি খুব সুন্দর হয়েছে, অর্থাৎ পৃথিবীর জানা অজানা, পৃথিবীর সুখ দুঃখ বোধ ভাবনা, অজ্ঞতা অভিজ্ঞতা যা কিছু আছে, প্রকৃতি, নদী, পাহাড়, আকাশ, তারা, সূর্য, চন্দ্র, সমতল পাহাড়, মরুভূমি, বরফ, উত্তর মেরু, দক্ষিণ মেরু, প্রাণী জগৎ, সব কিছু মিলিয়ে এই বিচিত্র জগতের প্রত্যেকটা শ্রেণীর সাথে আরেকটা শ্রেণীর একটি সুন্দর চমৎকার একটি সুর আছে। সেই সুন্দর সুরের সমষ্টি হচ্ছে ঐক্যতান। কবি সেই ঐক্যতানের কথাই বলেছেন, সেই কারণে কবিতাটির নামকরণ চমৎকার এবং সুন্দর। শিক্ষার্থীরা, আশা করি খুব অল্প কথায় ঐক্যতান কবিতার মূল বিষয়বস্তুটি বুঝতে পেরেছ। তোমরা কবিতাটি খুব ভালো করে পড়বে, বারে বারে পড়বে, রিডিং পড়বে, আবৃত্তির মতো করে পড়বে এবং অর্থগুলো সহকারে পড়বে। ভিতরের অনুভব, ভিতরের যে বিষয়বস্তু আছে সেগুলো তোমরা জানার চেষ্টা করবে। তাহলেই এই কবিতাটি থেকে সৃজনশীল প্রশ্ন এবং অন্যান্য যে বহু নির্বাচনী প্রশ্ন আছে সেগুলোতে তোমরা সফলকাম হবে। আজকে এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখো, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলো, সাবধান থাকো, পরিবারের সবাইকে ভালো রাখো, দেশকে ভালো রাখো। মনে রাখবে, তোমরা ভালো থাকলে ভালো থাকবে আগামীর বাংলাদেশ। সবাইকে শুভেচ্ছা।